৭৭ বিরোধী এই তকমাগুলো জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, এগুলো ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা গ্রহণ করেনি। এটা নিজেদের রাজনীতির জন্য দিচ্ছেন, এটা কিন্তু প্রমাণ হয়েছে নির্বাচনের মাধ্যমে। কিন্তু এখন বিএনপি কেন আবার নতুন করে, বিএনপি নেতারা নতুন করে ৭১-এর জামায়াতের সেই স্বাধীনতা বিরোধীর বিষয়টা নিয়ে আসছে, এবং কেন সেটা নিয়ে আসছে উনি বলছেন হয়তো কোনো ইন্ডিয়ান এজেন্ডা আবার নতুন করে আনছেন কিনা, কিংবা নতুন করে আগে এই তকমা তুলে দেখলাম ডাকসুতে তারা ভীষণভাবে পরাজিত হয়েছে। এইটা কেন তুলে আছে? তারা তো জোট করেছিল 1991, 96, কিংবা যদি বলি 2001 থেকে 6, হঠাৎ করে এই বিষয়গুলো কেন নিয়ে আসা হচ্ছে, বা নিয়ে আসার কারণে ভবিষ্যতে বিএনপির ভবিষ্যৎটা কি নির্বাচনে? এটা আমার মনে হয়, আমি যতটুকু মানে রাজনৈতিক বিতের লোক হিসাবে যতটুকু মনে করি, এটা শুধুমাত্র রাজনীতির কারণে এসব বলছেন। এগুলো মানে দলীয় কোনো সিদ্ধান্ত না, এবং যারা বক্তব্য দিচ্ছেন তারা নিজে থেকে বক্তব্যগুলো দিচ্ছেন, এবং এটা নিজেদের রাজনীতির জন্য দিচ্ছেন, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য। আমি এতটুকু বলবো যে আমাদের মান্নান ভাই যে বক্তব্য দিয়েছেন যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মনে করি যে ওই সময়ের যে বিচারটা, এটা প্রহসনই ছিল। এই বিচারটা মানে একেবারে ন্যায্য বিচার হয়েছে বলে এটা আদালতও মনে করে না। আর হ্যাঁ, যদি ৭১-এ জামাতের ভূমিকা কোনো বিরূপ ভূমিকা থেকে থাকে, সেটার জন্য জামাতের আমি কয়েকদিন আগে ক্ষমা চেয়েছেন, হয়তো আরও কিছু বিষয়ের জন্য ক্ষমা চেয়েছেন, ভবিষ্যতে হয়তো আরও চাইবেন। তো বর্তমানে যে রাজনীতি আমি যেটা মনে করতেছি, সেটা এখন যেহেতু বিএনপি জামাত দুটি আলাদা মানে জোট নির্বাচনের সংগঠন, দুইটা তো আলাদা সংগঠন, কিন্তু তারা আলাদা জোট করছে। উনি বলছেন যে 8টি দলের একটা জোট, ইসলামী দল হতে পারে। বিএনপির সাথেও এরকম তাদের 12 দল আছে, তারপরে আরো 20 দলের কিছু অংশ আছে। হ্যাঁ, তো সেই কারণে রাজনীতির ময়দানে হয়তো ওনারা রাজনৈতিক কারণে বক্তব্য দিচ্ছেন। তো আমি মনে করি যে বিএনপি জামাত তারা যে দুটো পরস্পর যে দুটি সংগঠন আছে, তারা কোনো একটা জায়গায় বাংলাদেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে, এবং আগামী দিনের বাংলাদেশের মানে ভবিষ্যতের স্বার্থে ওনারা হয়তো অন্তরালে একটু হইলেও মিল আছে, বা তাদের মধ্যে সমঝোতা হবে, এবং আগামী দিনে একটা ভালো বাংলাদেশ আমরা উপহার পাবো, এটা আমি বিশ্বাস করি। কারণ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, তারা কিন্তু দুটি দলে কিন্তু ভুক্তভোগী, তাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। ধন্যবাদ। আমি নতুন একটা প্রশ্নে যাই। সেটা প্রশ্ন হচ্ছে যে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সেটা বলা হচ্ছে 13 নভেম্বর হয়তো হইতে পারে রায়টা। তো আপনি এই রায়ের পর কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? প্রথম কথা হইল যে এটি যদি একজন উপদেষ্টা বলে থাকেন 13 নভেম্বর রায় হবে, এটা আমি মনে করি যে একজন উপদেষ্টার পক্ষ থেকে এরকম বক্তব্য দেওয়া উচিত নয়। কারণ যেহেতু বিচারাধীন বিষয় নির্ধারণ করবে ট্রাইব্যুনালও বলেছে যে এই নভেম্বর, ট্রাইব্যুনাল যদি বলে থাকে তাহলে এটা ঠিক বলেছেন। আরেকটা হলো যে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে অপরাধ গত জুলাই আগস্টে করেছেন গত বছরের, এই অপরাধের জন্য তারা শেখ হাসিনা বলেছেন এখনো ক্ষমা চাবেন না, কোনোদিনই ক্ষমা চাবেন না। তাইলে তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল জাতির কাছে। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা, যারা 1700-1800 বাচ্চা, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা শ্রমিক, তাদেরকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশে সরাসরি, বিডিআর পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছে। এই বিষয়টা বাংলাদেশের ইতিহাসে ঘৃণিত ইতিহাস হিসাবেই গণ্য হয়ে থাকবে। তো আমি মনে করি যে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত এত বড় ঘটনার পরে। আমার মনে হয় না বিক্ষিপ্ত 2-4টা মানে এই যে জটিকা মিছিল দেখতে পারেন, কিন্তু এই ধরনের কোনো প্রতিক্রিয়া হবে বলে আমি মনে করি না। কারণ শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এবং চরম ফ্যাসিস্ট, জাতির কাছে উন্মোচিত হয়ে আছে। সুতরাং শেখ হাসিনার পক্ষে, এবং নিজে স্বীকার করে নিয়েছেন সে কিরকম রাজনীতিবিদ, সেই দেশে আসতে সাহস পায় না। কারণ আমি যাব না, আমার মন মতো সরকার না হলে যাব না। বাবা কত বড় অপরাধী, সে আবার ফিরবে। আমি মনে করি কোনো ফ্যাসিস্ট কোনো দেশে, কোনো ফ্যাসিস্ট পালিয়ে গেলে আর ফিরে আসছে নাই, শেখ হাসিনা কোনোদিন ফিরে আসবে না, তার দলও আর ওই